বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম জাতীয় সংসদে রাজনৈতিক দলের আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতি। লেখক অধ্যাপক গোলাম আজম। প্রকাশনায় আল আজামি পাবলিকেশনস, ঢাকা। প্রথম প্রকাশ মে 2005। পৃষ্ঠা 3। পুস্তিকার পটভূমি। বিশ্বের বেশ কয়েকটি দেশে এমন একটি নির্বাচন পদ্ধতি চালু আছে যার ফলে নির্বাচনে টাকার খেলার সুযোগ নেই এবং অর্থশালী না হলেও প্রকৃত যোগ্য প্রতিনিধি নির্বাচনের সুযোগ রয়েছে। এ পদ্ধতি যে নামে পরিচিত তা হল প্রপোর্শনাল সিস্টেম অফ রিপ্রেজেন্টেশন অফ পলিটিক্যাল পার্টিজ ইন পার্লামেন্ট তথা আইন পরিষদে রাজনৈতিক দলের আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতি। জামায়াতে ইসলামী বাংলাদেশের বর্তমান 2005 সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মুহাম্মদ কামরুজ্জামানের রচিত একটি পুস্তিকা 2002 সালের জানুয়ারিতে প্রকাশিত হয়। এর শিরোনাম স্থিতিশীল গণতন্ত্র ও সমানুপাতিক পদ্ধতির নির্বাচন। কয়েক মাস আগে পত্রিকায় ছোট্ট এক খবরে দেখলাম কমিউনিস্ট পার্টির তথা সিপিবির সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। গত 27শে এপ্রিল 2005 জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসেইন মোহাম্মদ এরশাদ এক সাংবাদিক সম্মেলনে প্রস্তাব পেশ করেছেন যে ব্যক্তিকে ভোট না দিয়ে দলকে ভোট দেবার পদ্ধতি চালু হওয়া প্রয়োজন। এ পদ্ধতিরই নাম আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি। 1991 সালের জুন মাসে বাংলাদেশে সর্বপ্রথম নির্দলীয় ও অরাজনৈতিক কেয়ারটেকার সরকারের পরিচালনায় জাতীয় সংসদের নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্ষমতাসীন কোনো রাজনৈতিক সরকারের পরিচালনায় এমন চমৎকার নির্বাচন কিছুতেই সম্ভব হতো না বলে সবাই স্বীকার করেন। কিন্তু ওই নির্বাচনেও প্রার্থীর বিজয়ের প্রধান অবলম্বন ছিল বিরাট অঙ্কের অর্থ। তখন থেকেই আমি ভাবছিলাম যে নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে না পারলে সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ ও উন্নতমানের পার্লামেন্ট গঠন করা অসম্ভব। আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতি চালু হলে এ সমস্যার সমাধান হতে পারে বলে আমার সুস্পষ্ট ধারণা হলেও বড় দলগুলো এ পদ্ধতি গ্রহণ করবে না বলে আশঙ্কা করে এ সম্পর্কে কিছু লেখা থেকে বিরত ছিলাম। কেয়ারটেকার সরকার পদ্ধতি গ্রহণ করতে প্রধান দলগুলোর কমপক্ষে 7 বছর সময় লেগেছে। 1984 সালের এপ্রিলে জেনারেল এরশাদের সাথে সংলাপের সময় জামায়াত আওয়ামী লীগের নেতৃত্বে 15 দলীয় জোট ও বিএনপির নেতৃত্বে 7 দলীয় জোটের নিকট কেয়ারটেকার পদ্ধতি দাবি করার জন্য অনুরোধ করে, কিন্তু তারা সম্মত হয়নি। পৃষ্ঠা 4। 1990 সালের অক্টোবর মাসে প্রধান দুটো দল এ পদ্ধতির দাবিতে আন্দোলন করার ফলে ওই বছরই ডিসেম্বরে প্রেসিডেন্ট এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন। কেয়ারটেকার সরকারের পরিচালনায় 1991, 1996 ও 2001 সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচনের মজবুত ঐতিহ্য গড়ে উঠেছে। আগামী 2007 সালে যে নির্বাচন হবে তাতে আওয়ামী লীগের বিজয়ের কোনো সম্ভাবনা না দেখে আওয়ামী লীগ যত হইচই করুক তারা কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করে দলীয় সরকারের পরিচালনায় নির্বাচন দাবি করছে না। কোনো উল্লেখযোগ্য রাজনৈতিক দলই কেয়ারটেকার পদ্ধতি বাতিলের দাবি করছে না। এ পদ্ধতি শাসনতন্ত্রের অন্তর্ভুক্ত। এর কোন সংশোধন দাবি করা যেতে পারে। সংশোধনের পদ্ধতি শাসনতন্ত্রেই দেয়া আছে। এর জন্য জাতীয় সংসদে প্রস্তাব পেশ করতে হবে। তা না করে আওয়ামী লীগ রাজনৈতিক ময়দানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বর্তমান জোট সরকারের মেয়াদ 2006 সালের অক্টোবরে শেষ হলে কেয়ারটেকার সরকার কায়েম হবে। আওয়ামী লীগ এক্ষুনি জোট সরকারকে পদত্যাগ করতে বাধ্য করার সিদ্ধান্ত প্রকাশ করেছে। এটা কেমন করে সম্ভব তা বোধগম্য নয়। যা হোক, নির্বাচন কেয়ারটেকার সরকার পদ্ধতিতেই হবে বলে আশা করা যায়। যেহেতু এ পদ্ধতি বাতিলের দাবি করা হচ্ছে না সেহেতু এ পদ্ধতি স্থিতাবস্থার মর্যাদা পেয়েছে। এ পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচন নিরপেক্ষ ও অবাধ বলে বিদেশেও স্বীকৃত। এ পদ্ধতির ফলে দলীয় সরকারের পরিচালনায় কারচুপির নির্বাচন থেকে দেশ রক্ষা পেল। এখন নির্বাচনকে টাকার দাপট থেকে উদ্ধার করার জন্য আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতি অপরিহার্য। এ পদ্ধতি সম্পর্কে পত্রপত্রিকায় এখন পর্যন্ত বিতর্ক শুরু হয়নি।
তাই এ পদ্ধতিটি সকলের বিবেচনার উদ্দেশ্যে পরিবেশন করছি। কেয়ারটেকার পদ্ধতি বিশ্বে কোথাও না থাকা সত্ত্বেও এদেশে তা চালু হয়েছে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি অনেক দেশে চালু থাকায় এটা সকলেরই বিবেচনার যোগ্য বলে আমি মনে করি। গোলাম আজম, 2 মে 2005। পৃষ্ঠা 5। জাতীয় সংসদে রাজনৈতিক দলের আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতি। প্রপোর্শনাল সিস্টেম অফ রিপ্রেজেন্টেশন অফ পলিটিক্যাল পার্টিজ ইন পার্লামেন্ট। বিশ্বে এখনও রাজতন্ত্র ও স্বৈরতন্ত্রের অস্তিত্ব থাকা সত্ত্বেও সবাই কথা স্বীকার করতে বাধ্য যে শাসিত জনগণের নির্বাচিত হওয়া ছাড়া শাসন করার ন্যায্য অধিকার কারও নেই। মানুষ মানুষের গোলাম হবে কেন? সকল মানুষই স্বাধীন সত্তার অধিকারী। তবে সুশৃঙ্খল সমাজ জীবনের জন্য শাসন ব্যবস্থা অপরিহার্য। জনগণের সাম্য ও মৌলিক মানবাধিকার সর্বজনীন অভিমত হিসেবে স্বীকৃত। শাসকগণ প্রভু নয়, জনগণের সেবক। শাসনের সুযোগে শোষণ করার অধিকার মেনে নেওয়া চলে না। তাই শাসিতদের সম্মতি নিয়েই শাসনের অধিকার অর্জন করা জরুরি। এ মতাদর্শের নামই গণতন্ত্র। গণতন্ত্রের প্রধান দাবিই হল নির্বাচিত সরকার। নির্বাচনের দাবি পূরণের প্রয়োজনে স্বৈরশাসকরাও নির্বাচনের প্রহসন করে থাকে। তাই যে কোনো ধরনের নির্বাচনই গণতন্ত্রের দাবি ও উদ্দেশ্য পূরণ করে না। যে নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ও অবাধে তাদের রায় প্রকাশ করতে পারে না, তা নির্বাচনের নামে প্রতারণা মাত্র। নির্বাচনের আসল উদ্দেশ্য সফল করতে হলে এমন পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন যাতে জনমতের সত্যিকার প্রতিফলন ঘটে। তাই নিখুঁত ও ত্রুটিবিহীন পদ্ধতি অপরিহার্য। নির্বাচন পরিচালকদের পূর্ণরূপে নিরপেক্ষ হওয়া সবচেয়ে জরুরি। বিভিন্ন দিক দিয়ে এমন সব ছিদ্রপথ থেকে যায় যার ফলে নির্বাচন অবাধ হতে পারে না। ফরাসি বিপ্লবের দার্শনিক ও গণতন্ত্রের বলিষ্ঠ প্রবক্তা জাঁ-জাক রুশো লিখেছেন, হ্যাড দ্যার বিন আ স্টেট অফ এঞ্জেলস, দ্যার শুড হ্যাভ বিন পারফেক্ট ডেমোক্রেসি। অর্থাৎ নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রায় অসম্ভব। কারণ মানুষ ফেরেশতার মতো নিঃস্বার্থ নয়। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পথে অন্তরায়। যত দেশে নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়, সব দেশেই নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয় না। নিম্নলিখিত কারণে জনগণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায় না। 1. যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে সে দল সরকারি ক্ষমতার অপপ্রয়োগ করে নিজেদের দলীয় প্রার্থীকে অন্যায়ভাবে বিজয়ী করার জন্য নানা অপচেষ্টা চালায়। 2. নির্বাচন কমিশন যে সরকারি কর্মচারীদেরকে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে কাজে লাগায়, তাদের মধ্যে দলীয় সরকারের সমর্থক থাকলে কারচুপি করার সুযোগ গ্রহণ করে। 3. ভোট প্রার্থীরা বিভিন্নভাবে জাল ভোট সংগ্রহ করে বিজয়ী হবার অপচেষ্টা করে। ক. সন্ত্রাসী জনবল ব্যবহার করে ভোটকেন্দ্র দখল করে ব্যালট বাক্সে জাল ভোট ঢুকায়। পৃষ্ঠা 6। খ. ভোটারদের আইডেন্টিটি কার্ড না থাকলে আসল ভোটারের নামে নকল ভোটার ভোট চুরি করার সুযোগ পায়। গ. ভোট প্রার্থী বিপুল পরিমাণ টাকা ব্যয় করে বিজয়ী হবার উদ্দেশ্যে কিছু প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে গরিব ভোটারদেরকে টাকার বিনিময়ে ভোট দিতে প্রলুব্ধ করে। 4. ভোট প্রার্থী কোটি কোটি টাকা খাটিয়ে তাক লাগানো প্রচারাভিযান চালিয়ে সাধারণ ভোটারদেরকে ধাঁধায় ফেলে দেয়। কোনো প্রার্থীর অস্বাভাবিক প্রচারাভিযানে প্রভাবিত হয়ে তারই বিজয়ের সম্ভাবনা আছে মনে করে এক শ্রেণীর ভোটার তাকে ভোট দিয়ে থাকে। বাংলাদেশে সংসদ নির্বাচন 1973 থেকে 2001। বাংলাদেশে 1973, 1979, 1986 ও 1988 সালে যে নির্বাচন হয় তা ক্ষমতাসীন রাজনৈতিক দলের পরিচালনায় অনুষ্ঠিত হয় বলে নির্বাচনে ক্ষমতাসীন দল নিরঙ্কুশ বিজয় লাভ করে। 1973 সালে অল্প কয়েকটি আসন ছাড়া জাতীয় সংসদের প্রায় সকল আসনই ক্ষমতাসীন আওয়ামী লীগ কুক্ষিগত করে নেয়। 1979 সালে আওয়ামী লীগের মতো সব আসন একচেটিয়া দখল করা না হলেও ক্ষমতাসীন বিএনপি সংসদের 2/3 আসন দখল করে। 1986 সালেও এরশাদের জাতীয় পার্টি 2/3 আসনে বিজয়ী হয়। 1988 সালে উল্লেখযোগ্য সকল রাজনৈতিক দল নির্বাচন বয়কট করায়
ক্ষমতাসীন জাতীয় পার্টি একচেটিয়া প্রায় সব আসন দখল করে নেয়। 1990 সালে কেয়ারটেকার সরকারের পরিচালনায় নির্বাচনের দাবিতে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর যুবপথ আন্দোলনে সৃষ্ট গণ অভ্যুত্থানে স্বৈরশাসক এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন। প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ রাষ্ট্র ও সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেন এবং অরাজনৈতিক ও নির্দলীয় ব্যক্তিদের সমন্বয়ে মন্ত্রিপরিষদ গঠন করেন। বিচারপতি শাহাবুদ্দিন সরকার 1991 সালের 27শে ফেব্রুয়ারি তারিখে সংসদ নির্বাচনের অনুষ্ঠান করেন। তখন পর্যন্ত কেয়ারটেকার সরকার পদ্ধতি শাসনতন্ত্রের অন্তর্ভুক্ত না হলেও আন্দোলনকারীদের দেয়া ফর্মুলা অনুযায়ী কেয়ারটেকার সরকার কায়েম হয়। 1996 সালের 26শে মার্চ জাতীয় সংসদে কেয়ারটেকার সরকার পদ্ধতি শাসনতন্ত্রের অন্তর্ভুক্ত হয় এবং ওই পদ্ধতিতেই 1996 সালের 12 জুন সপ্তম সংসদ ও 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। 1991, 1996 ও 2001 সালে অনুষ্ঠিত তিনটি নির্বাচনই নির্দলীয় ও অরাজনৈতিক কেয়ারটেকার সরকারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এ তিনটি নির্বাচনে বহু দেশি ও বিদেশি পর্যবেক্ষক দল সরেজমিনে নির্বাচন তদারক করে। সুস্পষ্ট ভাষায় সার্টিফিকেট দেয় যে নির্বাচন সম্পূর্ণ অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। একটি প্রধান দল নির্বাচনে পরাজিত হলে ফলাফল মেনে নিতে প্রস্তুত নয় বলে নির্বাচনে কারচুপির অভিযোগ করে থাকে। তা না হলে এদেশের ইতিহাসে ওই তিনটি নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে বলে সকল মহলই অকপটে স্বীকার করে। পৃষ্ঠা 7। কেয়ারটেকার পদ্ধতির প্রচলন না হলে 1991 থেকে 2001 সাল পর্যন্ত যে তিনটি নির্বাচন কেয়ারটেকার সরকারের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে, সেসব নির্বাচন যদি দলীয় সরকারের পরিচালনায় অনুষ্ঠিত হতো তাহলে নির্বাচনী ফলাফল কেমন হতো তা স্পষ্ট করেই বলা যায়। 1. 1991 সালে যদি এরশাদ সরকারের পরিচালনায় নির্বাচন হতো তাহলে এরশাদের জাতীয় পার্টি ক্ষমতায় টিকে থাকত। ওই নির্বাচনে নিরঙ্কুশ না হলেও সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে বিএনপি জামায়াতে ইসলামীর সমর্থনে ক্ষমতাসীন হয়। ওই বিএনপি সরকার কেয়ারটেকার পদ্ধতিরই ফসল। এ সত্ত্বেও বিএনপি কেয়ারটেকার পদ্ধতিকে আইনে পরিণত করতে অস্বীকার করে। বিএনপি ক্ষমতাসীন থাকা অবস্থায় নির্বাচন পরিচালনা করে ক্ষমতায় স্থায়ী হতে চেয়েছিল। সকল রাজনৈতিক দল নির্বাচন বর্জন করা সত্ত্বেও তারা একদলীয়ভাবেই 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের অনুষ্ঠান করে। কিন্তু গণ আন্দোলনে বাধ্য হয়ে বিএনপি সরকার শাসনতন্ত্রের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে কেয়ারটেকার সরকার পদ্ধতি সংসদে পাশ করতে বাধ্য হয়। 2. 1996 সালের 12 জুন কেয়ারটেকার সরকারের পরিচালনায় সপ্তম সংসদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে এরশাদের জাতীয় পার্টির সমর্থনে আওয়ামী লীগ ক্ষমতাসীন হয়। এ নির্বাচন বিএনপি সরকারের পরিচালনায় অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ কিছুতেই ক্ষমতাসীন হতে পারত না। 3. আওয়ামী লীগ সরকার 2001 সালের জুনে ক্ষমতা ত্যাগ করলে আবার কেয়ারটেকার সরকারের পরিচালনায় 2001 সালের 1 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে 4 দলীয় জোট সংসদের 2/3 আসনে বিজয়ী হয়ে ক্ষমতা লাভ করে। এ নির্বাচন যদি আওয়ামী লীগ সরকারের পরিচালনায় অনুষ্ঠিত হতো তাহলে 1973 সালের মতোই তারা সংসদের প্রায় সকল আসন দখল করে নিত। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণের জন্য আবার হয়তো একটি আগস্ট বিপ্লবের প্রয়োজন হতো। সুষ্ঠু নির্বাচনের পথে একটি বিরাট প্রতিবন্ধকতার অবসান। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়ার পথে প্রতিবন্ধকতার যে তালিকা উপরে উল্লেখ করা হয়েছে, এর প্রথমটি হল দলীয় সরকারের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচন। কেয়ারটেকার সরকার পদ্ধতিতে নির্বাচনের অভিজ্ঞতা থেকে প্রমাণিত হয়েছে যে রাজনৈতিক দলীয় সরকারের পরিচালনায় এদেশে কোনো নির্বাচনই অবাধ ও নিরপেক্ষ হয়নি। কেয়ারটেকার সরকারের পরিচালনায় তিনটি নির্বাচন সে তুলনায় অনেক সন্তোষজনক বলে বাস্তবে প্রমাণিত এবং দেশে বিদেশে সমভাবে স্বীকৃত। নির্বাচন কমিশন যে সব সরকারি কর্মচারী নিয়ে নির্বাচনী প্রক্রিয়া চালায় তাদের মধ্যে কিছু লোক দলীয় সরকারের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনে পক্ষপাতিত্ব করার সুযোগ গ্রহণ করলেও কেয়ারটেকার সরকারের পরিচালনায় সে সুযোগ গ্রহণ করা স্বাভাবিক নয়। পৃষ্ঠা 8।
সুতরাং কথা স্বীকার করতেই হবে যে কেয়ারটেকার পদ্ধতি অবাধ নির্বাচনের বিরাট এক প্রতিবন্ধকতার অবসান ঘটিয়েছে। দলীয় সরকার ও কেয়ারটেকার সরকারের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠানে যে কি বিরাট পার্থক্য, তা এদেশের জনগণ 3টি নির্বাচনের বাস্তব অভিজ্ঞতা লাভ করেছে। তাই পদ্ধতি এত ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে যে কোনো রাজনৈতিক দলই পদ্ধতি বর্জনের দাবি করার সাহস করবে না। স্বাধীন নির্বাচন কমিশন। সকল গণতান্ত্রিক দেশেই নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সঠিকভাবে পালনের উদ্দেশ্যে নির্বাচন কমিশনকে সরকারের সকল প্রকার প্রভাব ও চাপ থেকে মুক্ত সম্পূর্ণ স্বাধীন সংস্থা হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করা হয়। নির্বাচন কমিশনের মর্যাদা শাসনতন্ত্রে সুস্পষ্ট থাকাই যথেষ্ট নয়। যেসব কর্মকর্তা ও কর্মচারী নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত থাকবে তাদের উপর কমিশনের পূর্ণ ইখতিয়ার থাকা জরুরি। কেয়ারটেকার সরকারের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কোনো দলের পক্ষে নির্বাচনে কারচুপি করার প্রয়োজন বোধ করা স্বাভাবিক নয়। সত্ত্বেও নির্বাচন অনুষ্ঠানের সময় রিটার্নিং অফিসারের দায়িত্ব জেলা প্রশাসকের বদলে জেলা জজের উপর ন্যস্ত করা যেতে পারে। বিষয়ে নির্বাচন কমিশনের সাবেক প্রধানগণের অভিমত বিবেচনা করা যেতে পারে। আসলে প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের সকল সদস্যকে বলিষ্ঠ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। তাদেরকে নিয়োগ করার জন্য সিদ্ধান্ত গ্রহণের পূর্বে প্রেসিডেন্টকে জাতীয় সংসদে পার্লামেন্টারি পার্টি সমূহের প্রধানদের সর্বসম্মত অভিমত গ্রহণ করতে হবে, যাতে কোনো দল পরে আপত্তি করতে না পারে। সকল গণতান্ত্রিক দেশেই সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতিদেরকেই নির্বাচন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়ে থাকে। আমলাদেরকে দায়িত্ব দেবার নজির বিরল। ভোটারদের পরিচয়পত্র। সুষ্ঠু নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশুদ্ধ ভোটার তালিকা ও ভোটারদের আইডেন্টিটি কার্ড বা পরিচয়পত্র। ভোটার লিস্ট বিশুদ্ধ হওয়া সত্ত্বেও জাল ভোট বন্ধ হতে পারে না। কিন্তু যদি ফটোসহ পরিচয়পত্রের ব্যবস্থা করা হয়, তাহলে জাল ভোটের কোনো সুযোগই থাকে না। বিচারপতি আব্দুর রউফ প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে ভোটারদের পরিচয়পত্র তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। তখনকার তৈরি আমার পরিচয়পত্র এখনও আমার কাছে সংরক্ষিত আছে। অর্থাভাবে নাকি ওই প্রচেষ্টা স্তব্ধ হয়ে যায়। পৃষ্ঠা 9। পরিচয়পত্র তৈরির বিরাট খরচের কথা বিবেচনা করে থেকে বিরত থাকা সম্পূর্ণ অযৌক্তিক। পরিচয়পত্র নির্বাচন ছাড়াও অনেক কাজে লাগবে। জাতীয় সংসদের নির্বাচন 5 বছরে একবার হলেও ইউনিয়ন পর্যায়ে, উপজেলা ও জেলা পর্যায়ে এবং সংসদের উপনির্বাচনে সারা বছরই পরিচয়পত্র প্রয়োজন। নির্বাচনকে সুষ্ঠু করতে হলে পরিচয়পত্র অপরিহার্য। জাল ভোটের সুযোগ বন্ধ হলে সকল ভোটারই নিরাপত্তা বোধ করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। ভোট দিতে গিয়ে যখন কোনো ভোটার জানতে পারে যে তার ভোট অন্য কেউ দিয়ে গেছে, তখন কেমন ক্ষোভ বোধ হয়। পরিচয়পত্রের ব্যবস্থা করা হলে ভোট কেন্দ্রে নির্বাচন প্রার্থীদের এজেন্টদের আসল সমস্যারই সমাধান হয়ে যাবে। জাল ভোট ঠেকানোই তাদের প্রধান কাজ। ভোট দেবার সময় পরিচয়পত্র দেখাতে বাধ্য হলে এজেন্টের ওই ঝামেলাই আর থাকবে না। নির্বাচন ছাড়াও পরিচয়পত্র সর্বক্ষেত্রেই কল্যাণকর হিসেবে গণ্য হবে। পরিচয়পত্র সঙ্গে থাকলে দুর্ঘটনার সময় কাজে লাগবে। মিথ্যা পরিচয় দিয়ে ধোঁকা দেবার সুযোগ থাকবে না। অপরাধী চিহ্নিত করা অত্যন্ত সহজ হবে। লেনদেন নিশ্চিন্ত মনে করা যাবে। এমন বহুমুখী উপকারী জিনিসকে অর্থাভাবের দোহাই দিয়ে অবহেলা করা কিছুতেই সঙ্গত হতে পারে না। নির্বাচনে টাকার খেলা। ইতপূর্বে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পথে যে 4টি প্রতিবন্ধকতার উল্লেখ করা হয়েছে, এর তৃতীয় ও চতুর্থটির সাথেই অর্থের সম্পর্ক। নির্বাচনে টাকার যে অবাধ খেলা চলে, তা গোটা নির্বাচনী পরিবেশকে কলুষিত করে ফেলে। কোনো প্রার্থীর অন্যান্য যত যোগ্যতা ও গুণাবলী থাকুক, তার তুলনায় সকল অযোগ্যতা সত্ত্বেও টাকার জোরে অন্য কোনো প্রার্থী বাজিমাত করে ফেলতে পারে। আমাদের দেশে টাকার খেলা বন্ধ করার উদ্দেশ্যে নির্বাচন কমিশন যত চেষ্টাই করে, তা বাস্তবে কার্যকর করা যায় না। নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের প্রচারাভিযানে প্রার্থীদেরকে 5 লাখ টাকার বেশি ব্যয় করতে নিষেধ করেছে।
সম্ভবত কোনো প্রার্থী এ বিধি মেনে চলেননি। কোনো প্রার্থী কোটি টাকাও ব্যয় করেছেন বলে অনেকেরই ধারণা। প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী ব্যয়ের হিসাব পেশ করার জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। সকল প্রার্থী হিসাব দিয়েছেন বটে, কিন্তু অসত্য হিসাব দিতে বাধ্য হয়েছেন। যত বিশাল অঙ্কই ব্যয়িত হোক, হিসেবে 5 লক্ষের বেশি নয় বলে দেখিয়ে দিয়েছেন। সংসদ নির্বাচনের প্রার্থীগণ দাবি করেন যে তারা জনগণের সেবা করার মহান উদ্দেশ্যেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রশ্ন জাগে যে সেবা করার এত গরজ কেন? জনগণ সেবা করার সুযোগ দিলে করবেন, কিন্তু নিজের গাঁটের লক্ষ লক্ষ টাকা খরচ করে সেবা করার সুযোগ চান কেন? আসলে এটাও একটা বড় ধরনের ব্যবসায় পরিণত হয়েছে। পৃষ্ঠা 10। কোটি টাকা খরচ করেও যদি এমপি হওয়া যায়, তাহলে ওই পজিশনকে কাজে লাগিয়ে হাজার কোটি টাকা কামাই করার সুযোগ পাওয়া যাবে। জনসেবা নয়, আত্মসেবাই আসল উদ্দেশ্য। বড় দলের নমিনেশন পাওয়ার কৌশল। টাকার জোরে এমপি নির্বাচিত হওয়া যায় বলে কোনো টাকাওয়ালা লোক নির্বাচনকে টার্গেট হিসাবে গ্রহণ করে এবং নির্বাচনী এলাকায় ব্যাপকভাবে নার্সিং তথা পরিচর্যামূলক ক্রিয়াকাণ্ড করতে থাকে। টাকা খরচ করে একদল এজেন্ট নিয়োগ করা হয়, যারা নির্বাচন প্রার্থীকে জনপ্রিয় করার জন্য সারা বছরই প্রচারণা চালাতে থাকে। এলাকায় বিভিন্ন প্রকার জনসেবামূলক কাজে ব্যক্তিগতভাবে টাকা খরচ করে জনগণের দৃষ্টি আকৃষ্ট করে। বিভিন্ন সমিতি, ক্লাব ও যুব সংগঠনকে আর্থিক অনুদান দিয়ে তাদের সমর্থন জোগাড় করে। বছরের পর বছর নার্সিং করতে বিরাট অঙ্কের অর্থ লগ্নি করে নির্বাচিত হতে চায়। আইনসভার সদস্য হওয়ার জন্য প্রয়োজনীয় গুণের অধিকারী না হয়েও শুধু টাকার জোরে এমপি হবার প্রয়াস চলে। এটাকে তারা একটা ব্যবসা হিসেবেই গ্রহণ করে। এমপি হতে পারলে লগ্নি করা টাকার চেয়েও অনেক বড় অঙ্কের টাকা কামাই করার সুযোগ তারা পেয়ে যায়। নির্বাচনে যে দলের জিতবার সম্ভাবনা আছে মনে করে, সে দলেই নির্বাচনের পূর্বে যোগদান করে, যাতে এমপি হবার পর সরকারি সুযোগ হাসিল করে আরও বড় লোক হওয়া সহজ হয়। ক্ষমতায় যে দেশে রাজনীতির একমাত্র লক্ষ্য, সে দেশে এ জাতীয় লোক রাজনৈতিক দলের সাথে লবি করে তার অর্থবল ও জনবলের প্রমাণ দিতে পারলে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁকে দলে যোগদানের ব্যবস্থা করা হয়। পত্রিকায় যখন ছবি দেখা যায় যে অমুক ব্যক্তি অমুক রাজনৈতিক দলের প্রধানকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন, তখন সহজেই জানা যায় যে ওই ব্যক্তি আগামী নির্বাচনে ওই দলের নমিনেশন কিনে নিয়েছেন। এভাবেই নির্বাচনে টাকার খেলা চলে এবং টাকাওয়ালারা এমপি হন। কোনো বড় দলের নির্বাচনী তহবিলে কয়েক কোটি টাকা অনুদান দিয়ে দলের নমিনেশন ক্রয় করার নজির এদেশে যথেষ্ট আছে। টাকার জোরে নির্বাচিত সদস্যদের দ্বারা আর যাই হোক, দেশ গড়ার আশা করা চলে না। জাতীয় সংসদের মর্যাদা। জাতীয় সংসদই রাজনীতির কেন্দ্রবিন্দু। রাজনীতিই নীতির রাজা। দেশ কোন নীতি অনুযায়ী চলবে, দেশের উন্নয়ন কিভাবে হবে, জনগণের প্রকৃত কল্যাণ কেমন করে সাধন করা যাবে, দেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার উপায় কি, বিশ্ব সমাজে সম্মানজনক আসনে অধিষ্ঠিত হতে হলে কোন দিক দিয়ে দেশের উন্নতি প্রয়োজন ইত্যাদি বিরাট বিরাট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ফোরামই হল জাতীয় সংসদ। পৃষ্ঠা 11। এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হলে সংসদের সদস্যদের মান কেমন হওয়া উচিত তা সহজেই অনুমান করা যায়। যাদের দেশ গড়ার মনমানসিকতা আছে, যারা মেধা, জ্ঞান ও চরিত্রে সমৃদ্ধ, যারা দেশ, জাতি ও জনগণের সার্বিক উন্নতির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবার জজবা রাখে, ব্যক্তি স্বার্থে যারা রাজনীতি করে না, দেশের স্বার্থ চিন্তা যাদেরকে রাজনীতির ময়দানে নিক্ষেপ করে, তারা যদি জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হন, তবেই উপরোক্ত মর্যাদার মান যথাযথ রক্ষা পেতে পারে। বর্তমানে দেশে যে মানের রাজনীতি প্রচলিত রয়েছে, তাতে ওই মানের সদস্যদের নির্বাচিত হবার সামান্যতম সম্ভাবনাও নেই। বর্তমান রাজনীতির লক্ষ্যই হল ক্ষমতা দখল করা। দেশকে গড়ে তোলা আসল লক্ষ্য নয়। এটা নিছক ক্ষমতার রাজনীতি, দেশ গড়ার রাজনীতি নয়। যখন সংসদের অধিবেশন চলে, তখন সংসদে বিতর্কের মান, সদস্যদের ভাষণের আলোচ্য বিষয়, বিরোধী দলের সদস্যদের আজব আচরণ ইত্যাদি সংসদের উন্নত মানের কোনো পরিচয় বহন করে না।
এ পরিস্থিতির জন্য আমাদের দেশের রাজনীতির ধরন ও সংসদ সদস্য নির্বাচনের পদ্ধতি প্রধানত দায়ী। দেশ গড়ার রাজনীতির প্রচলন না হলে এবং ব্যক্তিগতভাবে সদস্যদের নির্বাচিত হবার প্রচলিত পদ্ধতির পরিবর্তে উন্নত কোনো পদ্ধতি চালু করা না গেলে জাতীয় সংসদকে যথাযথ মর্যাদায় উন্নীত করা সম্ভব নয়। প্রার্থীকে ব্যক্তিগতভাবে বিরাট অঙ্ক ব্যয় করতে হয়। প্রচলিত রাজনীতি হল পাওয়ার পলিটিক্স বা ক্ষমতার রাজনীতি। দেশ গড়া আসল লক্ষ্য নয়, ক্ষমতাসীন হওয়াই প্রধান উদ্দেশ্য। আর সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবার জন্য ব্যক্তিগত উদ্যোগ ও প্রচেষ্টার সুযোগ থাকাই টাকার খেলা চলে। এ কারণেই আমাদের রাজনীতি চরমভাবে কলুষিত। রাজনীতিকে কলুষ মুক্ত করতে হলে এবং সংসদের মর্যাদা উন্নত করতে হলে প্রচলিত নমিনেশন পদ্ধতিতে মৌলিক পরিবর্তন অপরিহার্য। প্রচলিত পদ্ধতি অনুযায়ী রাজনৈতিক দল নির্বাচনে নমিনেশন দেবার জন্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করে। প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিগণ নির্দিষ্ট আসনে দলীয় নমিনেশন পাওয়ার যোগ্যতম হিসেবে প্রমাণের প্রচেষ্টা চালান। নমিনেশন পাওয়ার পর প্রার্থী নিজের উদ্যোগেই নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হন। নির্বাচনী প্রচারাভিযানের যাবতীয় ব্যয়ভার তিনিই বহন করেন। দলীয় কর্মীরা তাঁরই অর্থানুকূল্যে প্রচারাভিযানে সক্রিয় ভূমিকা পালন করে। নির্বাচনের তারিখের কয়েকদিন পূর্বে প্রার্থী বা তার কোনো এজেন্ট সাধারণ ভোটারদের বাড়িতে দোয়া চাইতে যান এবং হাতে একটা খাম ধরিয়ে দেন। খামে থাকে নতুন নোট। ভোটারের অবস্থা অনুযায়ী টাকার অঙ্ক বিভিন্ন হয়। অনেক ভোটারই মনে করে যে ভোটের কোনো ফল তো আমরা পাই না, নগদ যা পেলাম তা মন্দ কি। পৃষ্ঠা 12। ভোটের জন্য টাকা দেয়া বেআইনি ও অন্যায় জানা সত্ত্বেও ভোটার নিমক হারামি করা সঠিক মনে করে না, টাকাওয়ালাকেই ভোটটা দিয়ে আসে। নির্বাচনের দিন তো টাকা খরচের কোনো হিসাবই থাকে না। ভোটারদেরকে বাড়ি থেকে আনার জন্য যানবাহনের ব্যবস্থা করা ও ভোট কেন্দ্রের কাছাকাছি কোনো স্থানে আপ্যায়নের ব্যবস্থা করায় প্রচুর অর্থ ব্যয় করা হয়। এ ব্যাপারে নির্বাচনী কর্মীরাও যথেষ্ট আর্থিক সুবিধা অর্জন করে। এটা রাজনৈতিক কর্মীদের আয় রোজগারের মৌসুম। ব্যক্তিগতভাবে প্রার্থীকে বিরাট অঙ্কের অর্থ ব্যয় করার এ কুপ্রথার দরুন টাকার কুমির না হলে শত যোগ্যতার অধিকারী হয়েও কোনো প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হিম্মত করতে পারে না। কোনো যোগ্য প্রার্থীকে দলীয় তহবিল থেকে অর্থ সাহায্য করলেও টাকাওয়ালা প্রতিদ্বন্দ্বীর সাথে কেমন করে টাকার খেলায় জিতে পারবে? নির্বাচনের এই জঘন্য কুপ্রথা থেকে মুক্তির কি কোনো উপায় নেই? এ জাতীয় অবৈধ ক্রিয়াকলাপ থেকে নির্বাচনকে মুক্ত করতে না পারলে রাজনীতিকে কিছুতেই কলুষমুক্ত করা সম্ভব হবে না এবং সংসদের মর্যাদা উন্নত করার মতো যোগ্য সদস্যদের নির্বাচিত হওয়ার কোনো আশাই করা যায় না। কেয়ারটেকার সরকার পদ্ধতি দলীয় সরকারের পক্ষপাতিত্ব ও ব্যালট ডাকাতির পথ বন্ধ করতে সক্ষম হলেও টাকার খেলা বন্ধ হয়নি। সুষ্ঠু, অবাধ ও কলুষমুক্ত নির্বাচনের স্বার্থে টাকার খেলা বন্ধ করার উপায় উদ্ভাবন করতেই হবে। টাকার খেলা বন্ধ করে সত্যিকার যোগ্য প্রার্থী নির্বাচনের উপায়। আমাদের দেশে যে মানের রাজনীতি চালু আছে তাতে আত্মমর্যাদাবোধ সম্পন্ন, উন্নত নৈতিক মানের অধিকারী ও শালীন প্রকৃতির রুচিবান লোকেরা রাজনৈতিক ময়দানে অবতীর্ণ হতে দ্বিধাবোধ করেন। তদুপরি নির্বাচনে প্রার্থী হলে ব্যক্তিগত পর্যায়ে যা কিছু করতে হয় তাতেও তারা অভ্যস্ত নন। বিশেষ করে টাকার খেলায় প্রতিযোগিতা করার হিম্মত তাদের থাকারই কথা নয়। এর ফলে জাতীয় সংসদে নির্বাচিত সম্মানিত সদস্যগণের মান যেরূপ উন্নত হওয়া প্রয়োজন তা হচ্ছে না। এ পরিস্থিতিটা অত্যন্ত বেদনাদায়ক ও হতাশাব্যঞ্জক। ব্যক্তিগতভাবে প্রার্থী হওয়া ও নির্বাচনী এলাকা নার্সিং করা ও নির্বাচনী ব্যয়ভার বহন করার যে পদ্ধতি চালু আছে তা অব্যাহত রেখে ওই বেদনা ও হতাশা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। কিন্তু বিশ্বের বেশ কয়েকটি দেশে এমন চমৎকার একটি বিকল্প পদ্ধতি চালু রয়েছে যা এ জাতীয় কলুষতা থেকে সম্পূর্ণ মুক্ত। ওই পদ্ধতিতে ভোটাররা কোনো প্রার্থীকে ভোট দেয় না, রাজনৈতিক দলকে ভোট দেয়। নির্বাচনে যে কয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করে তারা প্রদত্ত ভোটের মোট সংখ্যার শতকরা যত সংখ্যক ভোট যে দল পায়, পার্লামেন্টের আসন সংখ্যার শতকরা ততভাগ আসনে ওই দল বিজয়ী বলে গণ্য হয়। পৃষ্ঠা 13।
যে দল মোট প্রদত্ত ভোটের শতকরা ৩০% ভোট পেল, সেই দল সংসদের শতকরা ৩০% আসনে বিজয়ী বলে ঘোষিত হবে। নির্বাচনের পূর্বে প্রত্যেক প্রতিদ্বন্দ্বী দল সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য সদস্য হবার যোগ্য ব্যক্তিদের একটা তালিকা নির্বাচন কমিশনের নিকট পেশ করবে। ওই তালিকাটিতে দলীয় ব্যক্তিদের নাম যোগ্যতার মানের ক্রম অনুযায়ী সাজানো থাকবে। দলের সবচেয়ে যোগ্য ব্যক্তির নাম প্রথমে এবং দ্বিতীয় যোগ্য ব্যক্তির নাম দ্বিতীয় নম্বরে থাকবে। এভাবে দলীয় তালিকাটি তৈরি করে নির্বাচন কমিশনকে দিতে হবে। নির্বাচনের ফলাফল প্রকাশিত হবার পর প্রাপ্ত মোট ভোট সংখ্যার অনুপাতে যে দল যে কয়টি আসনের অধিকারী হয়, নির্বাচন কমিশন দলীয় তালিকার প্রথম থেকে শুরু করে ওই সংখ্যক ব্যক্তিকে নির্বাচিত ঘোষণা করবে। সংসদে মোট আসন সংখ্যার সমান সংখ্যক ব্যক্তির নাম তালিকায় থাকাই স্বাভাবিক। কোনো দল এর কম সংখ্যক ব্যক্তির তালিকাও দিতে পারে। কোনো দল যদি নির্দিষ্ট সংখ্যক ভোটের কম পায়, তাহলে সংসদে ওই দলের কোনো প্রতিনিধিত্ব থাকবে না। যেমন তুরস্কে মোট প্রদত্ত ভোটের শতকরা 10% কম ভোট পেলে কোনো দলের প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকে না। এ পদ্ধতির নাম প্রপোর্শনাল সিস্টেম অফ রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতি। প্রত্যেক দল প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন লাভ করবে। এ পদ্ধতির বৈশিষ্ট্য: ১. এ পদ্ধতির নির্বাচনে কোনো প্রার্থীকে ব্যক্তিগত উদ্যোগে ভোটারদের সমর্থন সংগ্রহ করতে হয় না। তাই ব্যক্তিগতভাবে অর্থ ব্যয় করে নির্বাচিত হবার ঝামেলাও পোহাতে হয় না। ফলে টাকার খেলার কোনো সুযোগই থাকে না। অযোগ্য লোকের টাকার জোরে নির্বাচিত হবার জঘন্য প্রথা খতম হয়ে যায়। ২. এ পদ্ধতিতে রাজনৈতিক দলকে দেশ গড়ার নিজস্ব পরিকল্পনা নিয়ে জনগণের দরবারে হাজির হতে হয়। ফলে জনগণ বিভিন্ন দলের পরিকল্পনার তুলনামূলক পর্যালোচনার মাধ্যমে দেশ গড়ার পর্যাপ্ত জ্ঞান লাভ করে। ভোটাররা যে দলের পরিকল্পনা ও কর্মসূচি বেশি পছন্দ করে, সে দলকেই ভোট দেয়। ভোটাররা কোনো ব্যক্তিকে নয়, দলকেই ভোট দেয়। ৩. এ পদ্ধতিতে জনগণ কোনো দলকে ভাবাবেগ তাড়িত হয়ে বিবেচনা করে বা কোন নেতাকে ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তির কারণে সমর্থন করে না। দেশের কল্যাণ ও উন্নয়নের জন্য কোন দলের কোন কর্মসূচি রয়েছে তাই বিবেচ্য বিষয় হয়ে দাঁড়ায়। এতে রাজনৈতিক মান স্বাভাবিকভাবেই উন্নত হতে থাকে এবং জনগণের রাজনৈতিক অভিজ্ঞতা বৃদ্ধি পায়। আবেগের চেয়ে যুক্তি ও বুদ্ধি রাজনৈতিক ময়দানে প্রাধান্য লাভ করে। ৪. এ পদ্ধতির নির্বাচনে প্রত্যেক দলের সবচাইতে অধিক যোগ্য ব্যক্তিগণ পার্লামেন্টে নির্বাচিত হন। মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও বুদ্ধিবৃত্তির দিক দিয়ে দেশের উন্নতমানের নেতৃবৃন্দ পার্লামেন্টে সমবেত হওয়ার ফলে আইনসভার মান অনেক উন্নত হবার সুযোগ হয়। পৃষ্ঠা ১৪। ৫. দেশে যত রকম আদর্শ ও চিন্তাধারার লোক উল্লেখযোগ্য সংখ্যায় বসবাস করে, তাদের সবার প্রতিনিধিত্বই পার্লামেন্টে নিশ্চিত হয়। ব্যক্তিকে ভোট দিলে কোনো এক চিন্তাধারার লোক আসনে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়ে যায়। কিন্তু ভিন্ন চিন্তাধারা ও আদর্শের লোক কোনো আসনেই সংখ্যাগরিষ্ঠ না হলে তাদের কোনো প্রতিনিধিই পার্লামেন্টে পৌঁছতে পারে না। অথচ জনগণের মধ্যে তাদের সংখ্যা বেশ উল্লেখযোগ্য থাকতে পারে। আনুপাতিক পদ্ধতির নির্বাচনে উল্লেখযোগ্য সকল জনগোষ্ঠীর প্রতিনিধিই পার্লামেন্টে নির্বাচিত হতে পারে। এ বিবেচনায় জনগণের পূর্ণ প্রতিনিধিত্ব এ পদ্ধতিতেই সম্ভব। এতে কোনো বিশেষ জনগোষ্ঠী প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত থাকবে না। ৬. এ পদ্ধতিতে সকল মহলের প্রতিনিধি পার্লামেন্টে উপস্থিত থাকার ফলে রাজনৈতিক বিতর্ক পার্লামেন্টের বাইরে ময়দানে হাঙ্গামা সৃষ্টি করবে না। পার্লামেন্টই সকল রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হবে, ময়দানে অশান্তি সৃষ্টি হবে না। আনুপাতিক প্রতিনিধিত্ব আজগুবি পদ্ধতি নয়। প্রপোর্শনাল সিস্টেম অফ রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি কোনো আজগুবি প্রস্তাব নয়। বিশ্বের বহু দেশে এ পদ্ধতি চালু আছে এবং জনগণ এর সুফল ভোগ করছে। বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ড, ইটালি, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, ইসরায়েলে এ পদ্ধতি চালু আছে। গুরুত্বপূর্ণ ও বৃহৎ রাষ্ট্রের মধ্যে এ পদ্ধতি জার্মানি, ফ্রান্স ও তুরস্কে প্রচলিত রয়েছে।
সব ক্ষেত্রেই নতুন কোনো পদ্ধতি গ্রহণ করতে দ্বিধা-দ্বন্দ্ব থাকে। নির্বাচনের যে পদ্ধতি এদেশে চালু আছে এর কুফল জনগণ ভোগ করছে। আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতি নতুন বলেই বর্জনীয় হওয়া সমীচীন হতে পারে না। বহু দেশে যা চালু আছে তা গ্রহণ করার আপত্তি শুধু তারাই করতে পারে যারা বর্তমান নিম্নমানের পদ্ধতির সুবিধাভোগী। দেশ গড়ার পরিকল্পনা বা যোগ্যতা না থাকা সত্ত্বেও যারা ক্ষমতার নেশায় রাজনীতি করে এবং ক্ষমতায় পৌঁছার জন্য সব রকম অবৈধ পন্থা যারা প্রয়োগ করতে আগ্রহী, তারা এই নতুন পদ্ধতি গ্রহণ করতে রাজি নাও হতে পারে। আদর্শ বা নীতি নয়, ব্যক্তির ইমেজই যাদের রাজনৈতিক পুঁজি, তারাও হয়তো নতুন পদ্ধতিটি অপছন্দ করতে পারে। যারা উন্নতমানের রাজনীতি চালু করতে আগ্রহী, সংসদে যারা উন্নতমানের নেতৃবৃন্দের সমাবেশ ঘটাতে উৎসাহী, নির্বাচনে টাকার তেলেসমাতি বন্ধ করতে যারা ইচ্ছুক, তারা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতিকে অবশ্যই উৎসাহের সাথে স্বাগত জানাবেন। কেয়ারটেকার সরকার পদ্ধতি কোনো দেশে চালু না থাকা সত্ত্বেও আমরা দায় থেকে তা গ্রহণ করেছি। আর আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতি বহু দেশে সফলতার সাথে চালু থাকা সত্ত্বেও তা গ্রহণ করতে আপত্তি থাকার কোনো সঙ্গত যুক্তি নেই। পৃষ্ঠা 15। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির সম্ভাব্য সুফল। আমরা 1937 সাল থেকে নির্বাচনের যে পদ্ধতিতে অভ্যস্ত, তার বদলে নতুন কোনো পদ্ধতি গ্রহণ করতে দ্বিধা বোধ করতে পারি। নতুন পদ্ধতিতে কোনো ত্রুটি নেই এমন দাবি করা ঠিক নয়, কারণ মানব রচিত কোনো পদ্ধতি সম্পূর্ণ ত্রুটিমুক্ত অলপ্রুফ নয়। তাই প্রচলিত ও প্রস্তাবিত পদ্ধতির মধ্যে তুলনা করে কোনটা অধিকতর গ্রহণযোগ্য তা বিবেচনা করতে পারি। 1. আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতি অবলম্বন করলে রাজনীতির মধ্যে বিরাট গুণগত পরিবর্তন আসবে। সকল রাজনৈতিক দল জনসমর্থন বৃদ্ধি করার উদ্দেশ্যে দেশ গড়ার পরিকল্পনা রচনার প্রতিযোগিতায় লেগে যাবে। কোনো নেতা বা নেত্রীকে দলের একমাত্র পুঁজি হিসেবে তুলে ধরার পরিবর্তে সকল দল দেশকে সর্বদিক দিয়ে উন্নত করার জন্য জনগণের নিকট বাস্তব কর্মসূচি নিয়ে হাজির হতে বাধ্য হবে। 2. রাজনীতির ময়দানে জ্ঞানী, গুণী, নীতিবান, নিঃস্বার্থ চিন্তাশীল, মেধাবী ও চরিত্রবান ব্যক্তিগণ এগিয়ে আসবেন। রাজনৈতিক দলে এ জাতীয় লোকদের কদর বৃদ্ধি পাবে। ধনবল ও জনবলের ভিত্তিতে নমিনেশন দেবার কুপ্রথা দূর হবে। সংসদে প্রতিভাবান লোকদের সমাবেশ ঘটাবার জন্য রাজনৈতিক দলে প্রতিযোগিতা চলবে। 3. জনগণের প্রতিনিধি হবার গুণাবলী ও যোগ্যতা না থাকা সত্ত্বেও যারা রাজনীতিকে ব্যবসা হিসেবে গণ্য করে ব্যক্তিগত পর্যায়ে এলাকায় অর্থ লগ্নি করতে থাকে এবং একদল মাস্তানকে নির্বাচনী এজেন্ট হিসেবে গড়ে তুলে এমপি হবার সাধনায় লিপ্ত হয়, তাদের উৎপাত সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। 4. দলকে ভোট দেবার পদ্ধতি চালু হলে কোনো ভোটারের ভোটই অর্থহীন হয় না। ব্যক্তিকে ভোট দিলে যে প্রার্থী পরাজিত হয় তার প্রাপ্ত সকল ভোটই কাজে লাগল না, কিন্তু দলকে ভোট দিলে এ দলের প্রাপ্ত সব ভোট মিলে সংসদে কতক প্রতিনিধি নির্বাচিত হতে পারে। ব্যক্তিকে ভোট দিলে কিছু সংখ্যক ভোটার মনে করে যে যার বিজয়ী হবার আশা তাকেই ভোট দিব, যাতে আমার ভোটটা পচে না যায়। দলকে ভোট দিলে কারো ভোটই পচার আশঙ্কা থাকে না। 5. প্রচলিত পদ্ধতিতে কোনো দল প্রচুর ভোট পাওয়া সত্ত্বেও ভোট সংখ্যার তুলনায় আসন অনেক কম পেতে পারে। 2001 সালের নির্বাচনে প্রায় 198 আসনে বিজয়ী বিএনপি এর কাছাকাছি সংখ্যক ভোট পেয়েও আওয়ামী লীগ মাত্র 59টি আসনে বিজয়ী হয়েছে। আওয়ামী লীগের পরাজিত প্রার্থীরা প্রচুর ভোট পেয়েও অল্প ভোটের ব্যবধানে হেরেছেন। দলকে ভোট দিলে প্রতি দল প্রাপ্ত মোট ভোট সংখ্যার অনুপাতে আসন লাভ করবে এবং ভোটারদের যথার্থ প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। 6. আনুপাতিক পদ্ধতিতে রাজনৈতিক ময়দানে দলীয় আদর্শ ও কর্মসূচির প্রতিযোগিতা চলবে। রাজনৈতিক দল জনগণকে আঞ্চলিকতা, গোষ্ঠীপ্রীতি ও ব্যক্তিপূজার পরিবর্তে দলীয় আদর্শের দিকে আহ্বান জানাবে। নির্বাচন অভিযানের সময় দলীয় আদর্শ ও কর্মসূচির চর্চাই প্রাধান্য পাবে। এতে দেশ গড়ার ব্যাপারে জনগণের উন্নত প্রশিক্ষণের সুযোগ হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ব্যক্তি পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ না থাকায় পারস্পরিক বিদ্বেষ,
অশালীন সমালোচনা ও সংঘর্ষের কোনো আশঙ্কা থাকবে না। গোটা নির্বাচনী পরিবেশ উত্তাপহীন ও ভদ্রজনোচিত থাকবে। পৃষ্ঠা 16। 7। দলকে ভোট দেবার প্রচলন হলে গণতান্ত্রিক পরিবেশ উন্নত হবে। জনগণের নিকট ব্যক্তির চেয়ে দলের কর্মসূচি ও ম্যানিফেস্টো অধিকতর গুরুত্ব পাবে। দলের নেতৃত্ব ব্যক্তিভিত্তিক না হয়ে যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত হবে। এ উপমহাদেশে কোনো বড় নেতার উত্তরাধিকারীরাই দলের নেতৃত্বে অধিষ্ঠিত হয়। নেতার স্ত্রী, পুত্র বা কন্যা হওয়াই যদি নেতৃত্বের যোগ্যতার একমাত্র মাপকাঠি হয় তাহলে তা রাজতন্ত্রেরই পরিচায়ক। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও দলের প্রতি অবদানই যোগ্যতার মাপকাঠি হিসেবে গণ্য। দলকে ভোট দেবার পদ্ধতি চালু হলে গণতন্ত্রের ঐতিহ্য সৃষ্টি হতে পারে। গণতান্ত্রিক পদ্ধতিতে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা হয়। রাজতন্ত্রে ও পরিবারতন্ত্রে উত্তরাধিকারীর সাথে প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ নেই। একটি মাত্র সমস্যা সমাধান করতে হবে। প্রচলিত পদ্ধতিতে দেশকে সংসদের আসন সংখ্যা অনুযায়ী নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয় এবং প্রতিটি নির্বাচনী আসন থেকে একজন সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত সদস্য ওই নির্দিষ্ট এলাকার প্রতিনিধি হিসেবে তার এলাকার উন্নয়নে অবদান রাখেন এবং এলাকার জনগণ তাদের যাবতীয় সমস্যার সমাধানের জন্য নির্দিষ্ট জনপ্রতিনিধির সহযোগিতা দাবি করেন। দলীয় ভিত্তিতে নির্বাচন হলে জনগণ এলাকাভিত্তিক কোনো প্রতিনিধির খেদমতো নেবার সুযোগ পাবে না। এ সমস্যার সমাধান ভিন্নভাবে করা সম্ভব। ইউনিয়ন, উপজেলা ও জেলাভিত্তিক সংস্থার উপর এলাকাভিত্তিক উন্নয়নের দায়িত্ব অর্পণ করা হলে এ সমস্যা থাকবে না। আমাদের দেশে উপজেলা পরিষদ গঠনের আইন পাশ হয়েছে। সংসদ সদস্য উন্নয়নমূলক কাজের দায়িত্ব পালন করায় উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছে। উপজেলা ও জেলা পরিষদের উপর উন্নয়নের দায়িত্ব বণ্টন করলে সংসদ সদস্যদেরকে এ ঝামেলা না পোহালেও চলতে পারে। সংসদ সদস্যগণ কোন এলাকার প্রতিনিধি হবেন না। তারা সারা দেশের জনগণের প্রতিনিধি। তারা গোটা দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিয়ে কর্মতৎপর হবেন। অবশ্য উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য নির্বাচিত সংসদ সদস্যদেরকে বিভিন্ন এলাকায় দায়িত্ব দেয়া যেতে পারে। জনগণ তাদের যাবতীয় সমস্যা ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের নিকট পেশ করবেন। সমাপ্ত।